জিনিসটা কি আমার হাতে যাচ্ছে একবার দেখুন, Vivo X300 Pro উইথ লেন্স কিট। বাট আজকে আমি নিজেই কিন্তু এইটার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবো না, বাংলাদেশের শীর্ষ ফটোগ্রাফার ধরে নিয়ে আসছি। অভিজিৎ নন্দীদা রয়েছে আমার সাথে। আসলে আমরা যে জিনিসটা দেখতে চাই, একটা স্মার্টফোন যখন একজন প্রফেশনাল ফটোগ্রাফারের হাতে পড়ে তখন কেমন আউটপুট আসে। কেমন আছে দাদা? এই তো ভাই, পুরো জোস না? একদম জোস, জায়গাটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা আপনাকে বিশাল বড় রকমের একটা প্যারা দিয়ে ফেলবো। আমরা এটা দিয়ে এমন জায়গায় আসছি যেখানে অনেক পাখি টাখি রয়েছে, আমরা ছবি তুলবো। আপনার হাতে টোটাল ফোনটা আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নিয়ে যেতে পারবেন। আপনি আপনার মতো শিওর শিওর আপনি আপনার মতো করে এটা ছবি তুলবেন, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আপনি ছবি তুলতে থাকেন, তাহলে আমি একটা কাজ করি, আমি এটার যে রিভিউটা আমার কাছে এতদিন ছিল, এই রিভিউটা বরং আমি একটু কন্টিনিউ করি। আপনি একটু ছবি তুলেন, একটু পর আপনার কাছে আসছি আবার। ঠিক আছে, আমরা চলো ক্যামেরা নিয়ে চলো 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 চলো। আমি হাজির হয়ে গেলাম স্টুডিওতে একদম বক্সটা নিয়ে, Vivo X300 Pro বক্স। চলুন বক্সে কি আছে দেখে নেওয়া যায়। তো এইগুলো ছিল বক্স কন্টেন্ট, আর এই হচ্ছে স্মার্টফোনটি। বাংলাদেশ মার্কেটে দুইটা কালার ভ্যারিয়েন্ট এসছে, ফ্যান্টম ব্ল্যাক অ্যান্ড ডিউন ব্রাউন। আর বাংলাদেশের র্যাম রম ভ্যারিয়েন্ট হিসেবে এসছে 16/512 GB ভ্যারিয়েন্ট। আচ্ছা, যদি ডিজাইনের কথা বলি, প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করবেন, যে বিষয়টা আপনি আরও বেশি ফিল পাবেন হাতে নিলে। যদি আগের জেনারেশনের টাইমেন X200 সিরিজ আলট্রা বলেন, প্রো বলেন, ওগুলো ধরে থাকেন, তাহলে এবারে এসে ধরতে আপনার কাছে আরেকটু বেটার ফিল মনে হবে, আর একটু বেশি মোবাইল মনে হবে। কি কারণে বললাম? কারণ আগের ফোনগুলো বেশ টপ হেভি ছিল, এবারেও মোটামুটি টপ হেভি, কিন্তু আগের মতো অতটা নয়, বরং আগের চাইতে আর একটু বেটার ফিল পাওয়া যায়। ইভেন হাতে নিয়ে যখন ফোনটা ধরছেন আপনি আরো বেটার ফিল পাবেন। বাট ক্যামেরা মডিউলটা আগের মতো একদমই রাউন্ড এবং মোটামুটি ভালোই উঁচু। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, যেখানে প্রয়োজনীয় সমস্ত পোর্টস এন্ড বাটন আছে, জাস্ট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদে। IP68 and 69 এর রেটিং রয়েছে। আপনি পানি লাগাতে পারবেন, পানির নিচে নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন, সমস্যা হচ্ছে না। গ্লাসের ব্যাপারে যতটুকু জানলাম, ভিভো এখানে আর্মর গ্লাস ব্যবহার করছে এই ডিভাইসগুলোতে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে যারা এই স্মার্টফোনটা অফিসিয়ালি কিনতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার রয়েছে, ওই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলছি ভিডিও শেষ পর্যায়ে। আচ্ছা, আমরা ফোনটার যদি একটু ডিসপ্লে সাইডে চলে আসি, 6.78 ইঞ্চের যে প্যানেলটা, এটা মূলত একটা LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, এটা কোম্পানি ক্লেম করে। আমাদের টেস্টিং এ আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট একদম ঠিকঠাকই পেয়েছি। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো এবং এটা অনেকটাই ন্যাচারাল একটা টোন দিচ্ছে, যার ফলে যারা কালার একুরেট টাইপের ডিসপ্লে খুঁজে থাকেন স্মার্টফোনের মাঝেও, তাদের কাজবাজ বেশ ভালোভাবেই চলার কথা এই ডিসপ্লেতে। হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রয়েছে, HDR10+ এর সাপোর্ট, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট, ডলবি ভিশন, অন্যদিকে 4500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। আমরা হার্শ লাইটিং কন্ডিশনে, আউটডোরে, ডিরেক্ট সানলাইটে, এমনকি ইনডোরে হেভি লাইটে চালিয়ে দেখেছি, এটা চালাতে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবে আপনি দেখে চালাতে পারবেন। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো। টপ সেন্টারে পেন্সিল কাটআউট রয়েছে, এটা অনেক বেশি বড় নয়, আর চিন বেজেল একেবারে সিমেট্রিক্যাল এবং সুপার ন্যারো কাতারেই পড়ে। আমার মনে হয় না এই ডিসপ্লে নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকার কথা, জাস্ট গ্রিন লাইনটা না চলে আসলে হয়, যদিও অফিসিয়াল ডিভাইস, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো আছে। আচ্ছা, এরপর যদি আমরা একটু ভিতর জাম্প করি, স্মার্টফোনটি রান করছে কিন্তু Origin OS 6 বেসড অন Android 16। ভিভো ক্লেম করছে 5টা মেজর আপডেট পাবে এই ডিভাইস। আচ্ছা, Origin OS 6 নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিও তৈরি করা আছে। Origin OS 6 এর নতুন বেশ কিছু বিষয় আছে, যেগুলো আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ ভালো রকমের আপগ্রেডের জায়গায় দেখি। আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি এই প্রসঙ্গে আর গেলাম না, আপনারা অবশ্যই ওই ভিডিওটা আই বাটন থেকে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছি। SoC হিসেবে তাহলে কি রয়েছে? MediaTek Dimensity 9500, একেবারে লেটেস্ট একটা SoC, যা মূলত 3টা ক্লাস্টারে বিভক্ত এবং এর পারফরমেন্স কোরটা হচ্ছে 4.21 GHz এর C1 আলট্রা। পরবর্তী 3টা কোর হচ্ছে 3.5 GHz যা C1 প্রিমিয়াম, এবং লাস্ট 4টা কোর হচ্ছে 2.7 GHz এর C1 Pro। এখন এইটাকে কার সাথে কম্পেয়ার করতে পারি বলুন তো ব্রো? এটা আপনি স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 এর সাথেও যদি কম্পেয়ার করেন, অনেক জায়গায় কাছাকাছি লক্ষ্য করবেন। সিঙ্গেল কোর, মাল্টি কোর, আন্তত বেঞ্চমার্ক স্কোর, এই সমস্ত জায়গাগুলোতে আপনারা দেখবেন অনেকটা প্রায় কাছাকাছি রেজাল্ট দিচ্ছে, অলমোস্ট সুই একটা রেজাল্ট দিতে পারছে এই SoC। তবে ডে টু ডে লাইফের পারফরমেন্স কেমন সেটাও একটা বিষয়। ফার্স্ট অফ অল, Origin OS 6 এর অপটিমাইজেশন যথেষ্ট ভালো এবং এটার সাথে যথেষ্ট ভালোভাবেই মানে প্রথম থেকে দেখছি যথেষ্ট ভালোভাবে সিঙ্ক করছে। হ্যাঁ, হালকা ওয়ার্ম হচ্ছে, কিন্তু একেবারে সুপার লেভেলের গরম হতে আমরা দেখছি না, থার্মাল থ্রোটল এভাবে করতে দেখছি না। ডে টু ডে লাইফের পারফরমেন্সে আপনার কাছে মনে হবে একেবারে ফ্ল্যাগশিপ, একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন আপনি যেভাবে এক্সপেক্ট করেন সেই বিষয়টা সে ডেলিভার করতে পারছে ঠিকঠাকভাবেই, ওই জায়গায় মোটেই কমতি নেই। র্যাম আছে অনেক বড় 16 GB, যে কারণে মাল্টিটাস্কিংয়ে এমনিই ভালো রেজাল্ট দেয়। অপটিমাইজেশন সুপার লেভেলের না হলেও র্যাম বিশাল বড় থাকাতে এমনিতেই আমরা মাল্টিটাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট দেখছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারেই ফাস্টার, আপনি কোনো ধরনের ল্যাগটাকে দেখা পাবেন না। তাছাড়া ওই যেটা বললাম, যে একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যে ধরনের আপনার এক্সপেকটেশন থাকে সেটা ডেলিভার করতে দেখবেন ডে টু ডে লাইফে। সে আপনি স্মার্টফোনটি দিয়ে ওই গেমিং করুন, সে আপনি স্মার্টফোন দিয়ে লাইক ভিডিও এডিট করুন,
কোনো কিছুতে আপনার কাছে কমতি মনে হবে না। এর পিছনে আরও বেশ কয়েকটা কারণ রয়েছে। এর যে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.1। স্টোরেজ টাইপ অনেক বড় একটা গুরুত্ব বহন করে। আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না এই ব্যাপারটা মাথায় রাখবেন, সেটা বাজেট ফোন কিনতে গেলেও। আর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে ARM Zen 1 Ultra। এখন পারফরমেন্স সেকশনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র দেখছি, বাট অনেকেই তারপরে বলতে পারেন ভাই তাইলে এটাতে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 দিয়েই কেন নিয়ে আসলো না, ওটা দিয়ে নিয়ে আসলে তো ভালো হতো। ওইটা দিয়ে আসবে এর বড় ভাই, দেখবেন আলট্রা হয়তো আসতে পারে। টেস্টিং পারপাস গেনশন ইম্প্যাক্ট পাবজি আমরা এখানে ট্রাই করি, এবং গেনশন ইম্প্যাক্টে আমরা 60 FPS দেখলাম একদম স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে, হালকা ওয়ার্ম হচ্ছে। এবং আমার মনে হয় এটা গরমের সিজন যদি হতো তাহলে এই ফিলটা আরেকটু বেশি আসতো, সেটা 42 ডিগ্রির কাছাকাছি চলে আসতো হয়তো, কিন্তু এই মুহূর্তে 38-39 এর মাঝে ঘোরাফেরা করছে। আবার অপটিমাইজেশনের সুযোগ আছে নেক্সট টাইম, এটা আরও বেটার রেজাল্ট দেবে ডেফিনেটলি। তবে পারফরমেন্স ড্রপ কিংবা ফ্রেম রেট খুব বেশি ফ্ল্যাক্সিয়েট করতে দেখিনি আমরা। অ্যাভারেজে বলতে গেলে এটা 58-59 এর মাঝামাঝি রাখা যেতে পারে। আর ওদিকে পাবজির ক্ষেত্রেও কিন্তু আমরা একদম হাইয়েস্ট সিরিজেই একেবারে টপ নচ লেভেলের রেজাল্টই এর থেকে পেয়েছি, যেটা আরও স্মুথ রেজাল্ট দিচ্ছিল এবং ওইখানে মোটামুটি লকড অবস্থায় থাকছিল। কোনো ধরনের ল্যাগ বা হিকআপ মাইক্রোস্ট্যাটার এই জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। এই ডিভাইসটা তো আসলে গেমিং ফোন না, এটা মূলত একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, আপনারা অলরেডি জানেন। তারপরে স্টিল আপনার যদি গেম প্লে করতে মন চায় আপনি ডেফিনেটলি দিয়ে গেম প্লে করতে পারবেন, কিন্তু ওই বডি ফ্রেমটা মেটাল হওয়াতে গেমিং টাইমে যতটুকু গরম হয় 40 ডিগ্রির আশেপাশে, তাতে হাতে একটু ফিলটা বেশি মনে হয় আর কি। এবারে আমরা ক্যামেরার রেজাল্ট দেখার জন্য অবশ্যই চলে যাবো অভিজিৎদার কাছে, বাট তার আগে চলুন ক্যামেরার পরিচিতিটা একটু জেনে নেওয়া যাক। আমি শুরুতেই কথা বলবো 200 মেগাপিক্সেলের যে এখানে পেরিস্কোপ জুম লেন্সটা রয়েছে এটা নিয়ে। এটা মূলত স্যামসাং এর একটা সেন্সর HP-B, যেটা প্রিভিয়াস জেনারেশন থেকেও আরও বেটার রেজাল্ট দিচ্ছে, এবং এইটা আপনাকে সারপ্রাইজ করবেই। মানে ওদের এই টেলিফটোটা বা পেরিস্কোপ জুম লেন্সটা আপনাকে সারপ্রাইজ করবে, একটু শিওর থাকেন, আগেই বলে দিচ্ছি। এর পরবর্তী শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের, যা সনির LYT-A28, আর আলট্রা শুটারটা স্যামসাং এরই Zen 1 রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলের শুটার থাকছে। এখানে যে টেলিফটো যে জুম লেন্সটা রয়েছে এটা দিয়ে আপনি চাইলে আবার ম্যাক্রোতেও ছবি তুলতে পারবেন, প্লাস এটা 3.7x জুম দিয়ে থাকে। তো মোটামুটি ক্যামেরা পরিচিতি শেষ। এই দাদা কি অবস্থা ভাই? ছবি টবি তুলে তো মনে হয় একা নাকি? ভালোই লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে অনেকদিন পর একটু ওয়াইল্ড করতেছিলাম। তা আমার ছবি টবি তুলে দিলে ভালো হতো না? হ্যাঁ, পাখিটাকে তুললাম, চলো তোমারও চাঁদ মুখের একটা ছবি টবি তুলে দিই। চাঁদ মুখ, আচ্ছা চলেন আমরা আমার একটা ছবি তুলে আবার আসছি। ভিভো অফিসিয়াল এবার একটা কাজের কাজ করছে। আসলে ওরা ফোনটার সাথে আমাদের এই কিট লেন্স সবকিছু সহ দিয়েছে, যে কারণে আমরা সবকিছু আসলে টেস্ট করতে পারছি। দেখুন এই লেন্সটা কিন্তু সেটআপ করা খুব সহজ, আমরা নর্মালি ক্যামেরাতে যেভাবে সেটআপ করি এক্স্যাক্টলি সেইভাবেই। এবং এটা সরাসরি বডির উপরে বসছে না, ওদের যে স্মার্টফোনের কেস রয়েছে এটার জন্য স্পেশালি বিল্ড করা, ওইটার উপরে বসে যায়। এবং এখানে কিন্তু আপনার একটা হ্যান্ড গ্রিপ পাবেন, যেখানে শাটার বাটন রয়েছে, রেকর্ডিং বাটন রয়েছে, আবার এখানে কিন্তু একটা হুইলও পেয়ে যাচ্ছি। তো মোটামুটি একটা ক্যামেরা টাইপের ফিল দিতে পারবে, মোটামুটি না একটা অ্যাকচুয়াল ক্যামেরার মতো আপনাকে ফিল দিতে পারবে, খুব ভালো রকমের একটা গ্রিপ পাবেন। বাট পার্সোনালি আমি আমার ওপিনিয়ন যদি বলি, আমি যখন এই জুম লেন্সটা সহ ব্যবহার করছি তখন এই শাটার বাটনে ক্লিক করতে গেলে লাস্ট মোমেন্টে গিয়ে আমার কাছে মনে হয় একটু কেঁপে যায়। তখনও আমার কাছে মনে হয় যে টাচ করে করাটা আরো বেশি ইজিয়ার এবং হাতে কাঁপাকাঁপির কোনো বিষয় থাকে না। সো আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন, বাট এইটা হলে হয় কি গ্রিপটা ভালো পাওয়া যায়, ধরতে মজা লাগে। আর এই লেন্সটা কিন্তু শুধু যে ভিভো নিজে বিল্ড করছে এমন কিন্তু না, লেন্সের উপরেই লেখা আছে কিন্তু ভিভো জাইস কো-ইঞ্জিনিয়ার্ড লেন্স। সো এইটার আউটপুটটা অমন পাবেন, অপটিক্যাল যেটা ব্যবহার হয়েছে জাইসের, তো সব মিলে আউটপুটটা ওরকম আসার কথা। হ্যাঁ, আমরা তো এটা দিয়ে ছবি তুলছি, অভিজিৎকে দিয়েছিলাম, উনিও ছবি তুলেছে, সেই বিষয় নিয়েও কথা হবে। বাট অনেকেই আছে যারা স্মার্টফোন ফটোগ্রাফিটাকে একটু অন্য লেভেলে নিতে চাচ্ছেন বা বার্ড ফটোগ্রাফি করতে চান, একটা ফোন দিয়ে এখন সেই কাজ করা যাচ্ছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আর এই লেন্সটা কিন্তু মোটামুটি বেশ ভারী এবং হাতে নিলে আপনি প্লাস্টিকে কোনো ফিল পাবেন না, এটা টোটালি মেটাল বিল্ড, ওরকম একটা ফিলই আপনি পাবেন। ওকে দাদা, অনেকগুলো ছবি তো আমাদের তোলা হলো মোটামুটি। আমি দেখলাম আপনি যেটা আমার সাথে শেয়ার করলেন যে আপনি অলরেডি এই মানে স্মার্টফোনটাকে ক্যামেরার সাথে কম্পেয়ার করেও একটা ছবি তুলছেন নাকি? তো আপনার ছবি তোলার টোটাল অভিজ্ঞতা এবং আজকে আসলে ক্যামেরার রিভিউটা আপনিই দিবেন, মানে একদম যা পেয়েছেন আপনার কাছে যেভাবে মনে হয় অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার, এরকম একটা জিনিস ধরে আসলে আপনার কেমন লাগলো ওভারঅল সবকিছু মিলে, এই কিট প্লাস হচ্ছে কিট ছাড়া অবস্থায় কি একটু যদি এক্সপ্লেন করতেন। প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে কিন্তু এটা কিন্তু শত্রু, শত্রু ডিভাইডে শত্রু হচ্ছে আর কি। গেলে মোবাইল বা এই টাইপ হচ্ছে আমাদের সাথে শত্রু, বাট স্টিল ভাবতে ভালো লাগছে যে এখন মোবাইল ফটোগ্রাফি বা এই জিনিসটা এমন জায়গায় আসছে যে আমরা আমাদের প্রফেশনাল ক্যামেরার সাথে তুলনা করতে পারতেছি। এটা আসলে বিশাল ব্যাপার। আমি নিজেও ইমপ্রেসড আসলে, যে যখন আমি দেখছি, যেমন এই ফোনটার আসলে যখন রিভিউ দেখছি বা বাইরের দেশের রিভিউ দেখলাম, আমার লঞ্চিং হলো, স্পেক পুরো আমার খুব ভালো লাগতেছিল। যে তারপর লাকি যে আজকে ইউজ করতে পারলাম, যদি যত সময় দিতে পারি না, স্টিল কিছু পয়েন্ট আমার খুব ভালো লাগছে। একটা যেটা হচ্ছে পোর্ট্রেট মুডে যে এই সে আউট অফ
ব্লার যেটা আমরা বলি বা বুকে এফেক্টটা, এটা অলমোস্ট অপটিক্যালি লাগছে আমার কাছে। যেমন আমি অনেকগুলো ফোন চালাইছি, সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে চুল বা এজটা মিলানো আর কি। দেখলাম হ্যাঁ, এটা আসলে মানে সবাই তুলনাই করতো যে এজ ডিসেকশন করা পারফেক্ট, এখানে দেখলাম সিঙ্গেল চুল আইসোলেট করছে। তো এইটা আসলে নর্মালি যদি আপনি ডিটেল না যান, মানে অবভিয়াসলি ডিএসএলআর ছবি আপনি জুম করলে হয়তো অনেক ডিটেল পাবেন, বাট স্মল জায়গা থেকে কিন্তু আপনি পার্থক্য বের করতে পারবেন না, যেটা অপটিক্যাল ব্লার না কৃত্রিম ব্লার বা এআই দিয়ে করা। তো এখানে মনে হচ্ছে যে অনেকটাই আগে গেছে, সামনে হয়তো আরো ভালো করবে, অনেকটা ক্যামেরার কাছাকাছি। হ্যাঁ মানে আমরা এখন কম্পেয়ার করতে পারতেছি যে এখন কিন্তু না বলে দিলে অনেকে হয়তো ছোট স্ক্রিন থেকে বুঝবেই না ডিটেল না গেলে, বা এটা যে অপটিক্যাল ব্লার বা কৃত্রিম ব্লার, এটা ভালো লাগছে। আর টেলিফটোটাতে বেশ আপডেট করছে। টেলিফটো বলতে মানে এই কিটটার কথা বলছে, কিটটা ছাড়াও কিটটা ছাড়া ইন্টারনাল যেটা আছে, ইন্টারনাল যেটা আছে ওটাও বেশ ভালো করছে ওরা। আমি দেখলাম যে প্রায় 30x জুমেও ডিটেল বেশ ভালো থাকে, ইউজেবল থাকে, যেটা আর 2-3 জেনারেশন আগেও দেখতাম যে হয়তো লেখা অনেক দূরের লেখা 100x জুম লেখাই থাকতো 100x জুম, ওটা আসলে ইউজেবল ছিল না। একটা ব্যাপার খেয়াল করেছেন যে এখন মানে তোলার সময় আমরা খুব একটা ক্লারিটি না পেলেও আপনার প্রসেসিং ওই ছবিটাকে অনেক বেশি মানে এনহ্যান্স করে বেটার করে প্রেজেন্ট করছে। কিছু বিল্ট-ইন আছে, যেখানে দেখলাম যে জাইসের আমার ভালো লাগছে, কারণ আমি লেন্স নিয়ে আমার অনেক আগ্রহ আছে। তো জাইসের ক্লাসিক কিছু লেন্সের সে বুকে এফেক্ট গুলো, তো আপনি চাইলে জাইসের 4-5টা লেন্সের যে কোনটা কি ক্যারেক্টারিস্টিক্স, সিনেমাটিক একটা ফ্রেমে এক ধরনের ব্লার হয় বা আউট অফ ফোকাস হয়, তারপর প্রাইম লেন্সের একটা হয় জুমের, তো অনেকগুলো এফেক্টও দেওয়া ছিল, কালার প্রোফাইলও দেওয়া ছিল। তো চাইলে আপনার ফোনের ভিতরেই আসলে এই ধরনের অনেক কাজ টাজ করতে পারবেন, এটা মজা লাগছে। আমি স্পেসিফিক কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করবো। ডাইনামিক রেঞ্জ কেমন লেগেছে আপনার কাছে, হোয়াইট ব্যালেন্স, এবং যখন হার্শ লাইটিং কন্ডিশনে আমরা ছবি তুলছি ফোনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব হেভি হাইলাইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলে ওইটা ক্যালকুলেশন করে খুব একটা ভালোভাবে মিলাতে পারে না, যেটা ক্যামেরায় আমাদের হাতে খুব ম্যানুয়ালি, এখানে ম্যানুয়ালি ফটো তোলা যায়, বাট এটা তো সবাই পারবে না, কারণ অন দা গোতে ছবি তুলে মোস্টলি মানুষজন, রাইট? তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আপনার কাছে কেমন লাগছে? আমি তো তোমার অলরেডি ব্যাকলাইট করা ছবি তুললাম, কয়েকটা জায়গায় মনে হচ্ছে একটু হান্ট করতেছে, বা স্টিল যেটা পারফেক্টলি নিচ্ছে কিন্তু ভালো ফোকাস নিচ্ছে। মানে আমি এটা কিন্তু ব্যাকলাইটে কিন্তু আমাদের প্রফেশনাল ক্যামেরাও হান্ট করে ফোকাস যদি খুব হাইলাইট থাকে। আর ডাইনামিক রেঞ্জ আসলে আমি ওইভাবে প্রসেস করিনি, কিন্তু আমি যেগুলো ছবি দেখছি মনে হচ্ছে যে শ্যাডো ডিটেলটা ভালো ডিটেল রাখতে পারে, হাইলাইট কন্ট্রোলটাও বেশ ভালো। ওকে, আরেকটা ব্যাপার আমি জানি আপনি আমার সাথে মানে একমত হবেন কিনা, যখন কোনো হিউম্যান স্ক্রিন পায়ও নর্মালি আমরা যখন কোনো একটা ল্যান্ডস্কেপ তুলছি বা যে কোনো কিছু, সেটা বেশ সুন্দর কালার রিপ্রোডাকশন থাকে, একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আমার কাছে লাগে, একটু ভাইব্রেন্ট লাগে, রেডি টু আপলোড টাইপ আর কি, যারা একটু মানে সোশ্যাল মিডিয়া বেস তাদের জন্য মনে হচ্ছে যে আর কোনো কারিগরি করা দরকার। বাট যখন হিউম্যান স্ক্রিনটা পায় ওইটাকে একটু আলাদা প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার আছে বোধহয়, আপনি খেয়াল করছেন কিনা, বা এটা টোটাল আপনার কি লাগে? একটু ডক্টরড স্কিনের ডিটেলটা, কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া যারা ছবি শেয়ার করে তারা চায় একটু স্কিনের ব্লেমিশেস একটু সফট থাকুক আর কি, ওইটা মনে হয় একটু বিল্ট-ইন দেওয়া আছে। আমরা আবার যারা একটু প্রফেশনাল কাজ করি বা ছবি নিয়ে পোস্ট প্রসেস করি, তারা আবার একটু ন্যাচারাল স্ক্রিনটা প্রেফার করি যাতে আরো ওয়ার্ক করা যায়। বা যারা আসলে এই ফোন আসলে কারা চালায় আসলে, যে একটু মেমোরি থাকলো, ফ্রেন্ড নিয়ে হ্যাং আউট করতেছি, ট্রাভেলে গেছি, প্রফেশনাল ইউজ ছাড়া আর কি যারা ইউজ করে তাদের জন্য মনে হচ্ছে ইটস ওকে টু ইউজ। আলট্রা ওয়াইড আর লো লাইট নিয়ে আমরা কথা বলে আমরা মোটামুটি এই জায়গাটা রেফার করে লো লাইটে তো কয়েকটা ছবি তুলছি। লো লাইটের জন্য আমার টেস্ট যেটা এলিমেন্ট আমি অলওয়েজ ইউজ করি, মোম বা প্রদীপের আলোতে ছবি সে কেমন তোলে, এটা আমার কাছে হচ্ছে গিয়ে মানে একদম পয়েন্ট আর কি, যে কোনো ক্যামেরার জন্য চ্যালেঞ্জ, যে একদম কৃত্রিম কৃত্রিম বলতে কি ওই কৃত্রিম আলোতে তো মোটামুটি ভালোই লাইট থাকে আমাদের, যে এলইডি টেলইডি কিন্তু এখন স্ট্রিটের যে আগে যথেষ্ট আলো মানে খুব ভালোই ছবি আসে। তো আমার কাছে তো চ্যালেঞ্জ লাগে সেই নর্মাল একটা মোমের আলোতে বা প্রদীপের আলোতে আসলে কিরকম ছবি তোলে। তোলার পরে দেখলাম ইভিনিং লাইটে মোটামুটি ডিটেল ভালোই রাখছে আর কি, কিন্তু একটু মনে হয়েছে যে শাটার স্পিডটা মনে একটু বেশি নেয়, বাট স্টিল এআই প্রসেসিং দিয়ে ইউজেবল ছবি দেয়। কিন্তু আবার প্রপার ন্যাচারাল যে আমাদের রাতের ছবি ওইটা আসলে তোলা হয় না আর কি, স্ট্রিট লাইট বা সিটি লাইটের। আলট্রা ওয়াইডটা আলট্রা ডিটেল ভালো পাইছি, ডাইনামিক রেঞ্জ সুন্দর ছিল, হাইলাইট কন্ট্রোল ভালো, মানে এটা মোটামুটি দেখা যায় যে প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা কিছুটা আপগ্রেড করতে দেখি। আপনার সাথে আগেরটা নিয়ে আমার কথা হচ্ছিল, যেহেতু এর আগের জেনারেশন আমার কাছে আছে, ওটা থেকে আমরা কিছু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি এখানে। আমার কাছে লাগছে ওরা মূল ফোকাসটাই দিচ্ছে এখন টেলিফটো সেন্সরটা আর পোর্ট্রেট মোড, মানে মূল ফোকাস ওদের টেলিফটোতেই, যেমন টেলিফটো দিচ্ছে 200 মেগাপিক্সেল, কিন্তু আর নরমাল সেন্সর গুলো কিন্তু 50 মেগাপিক্সেল। ওকে, সো দাদার কথা অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে আসলে আপগ্রেডের জায়গাটা সেটা আমরা টেলিফটোতেই মোস্টলি দেখতে পাচ্ছি, পোর্ট্রেট মোডে আরো বেশি সুন্দর ছবি দিতে পারছে, এবং আমার অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলে দেওয়ার জন্য তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই ছবি দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে অনেকদিন রাজত্ব করতে পারবো। দাদা থ্যাংক ইউ সো মাচ, আপনাকে বিশাল প্যারা দিছি, আপনার এত টাইম মানে এত শর্ট টাইমের ভিতরে আমাকে এভাবে
না সিরিয়াসলি আমাদের অডিয়েন্স তো আসলে অনেক কিছু জানতে পারলো, ইভেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার হাতে একটা ফোন পড়লেও যে ভাই আপনার কথা শুনে কিনলাম, তো এরকম রেজাল্ট পাচ্ছে, তো মাইটটা তো আমরা দুজন খাবো। না ভিভোর সত্যি বলতে কি আমরা তো ব্লাইন্ড কিছু দেই মাঝে মাঝে ফেসবুকে, যে দুইটা ক্যামেরা দিয়ে তুলে দুইটা ফোন দিয়ে মোস্টলি মানুষজন ভোট বেশি দেয় ভিভোর স্মার্টফোন গুলোতে। রিসেন্টলি এটাই আসছে, সবাই এগুলোই পছন্দ করে। সিরিয়াসলি মানে আমি 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 আমার শ্যালো ডেপথ আমার খুব পছন্দ, যে আমার যে প্রাইম লেন্স গুলো ইউজ করি সবই হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ওয়াইডেস্ট লেন্স, লাইক 1.2 অ্যাপারচার। তো ওই ডেপথটা দেখে আমি আসলে আমার সবচেয়ে ভালো লাগছে ডেপথটা। আর এই লেন্সটা ইউজ করে আমি তো অনেক টেলিফটো লেন্স ইউজ করছি, ডে লাইটে মোটামুটি ইউজেবল। আপনি কিন্তু মোটামুটি বার্ড ফটোগ্রাফি করতে পারবেন, মানে মোবাইল দিয়ে বার্ড ফটোগ্রাফি করা যাবে মোবাইল দিয়ে। হ্যাঁ, তো এইটা আমার কাছে একটু মজা লাগছে, জাস্ট অ্যাটলিস্ট কিছু মেমোরির জন্য টোটালি ফাইন। আমরা কিন্তু এই যে মাঝে যে ছবিগুলো শেয়ার করলাম কিছু কিছু টুকটাক, এগুলো কিন্তু দাদা তোলা ছিল, বার্ড ফটোগ্রাফি বলেন বা ওই জাতীয়। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক পটপট করলাম। আমার বিয়ের সময় দাদাকে দিয়ে ছবি তুলে ফেলবো নাকি, এত ভালো ছবি তুলে, আমি ওটাই চিন্তা করতেছি। থ্যাংক ইউ, দেখা হবে আবার। বোঝা আমাকে তো দেখা যাবে না আমার ছবিতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ক্যামেরার প্রসঙ্গে আমি যদি আরো কিছু বিষয় অ্যাড করতে চাই, ওরা কিন্তু এই ডিভাইসটাতে স্পেশালি আরো দুটো চিপ ব্যবহার করছে, যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনেও দেখেছি যে ওদের ফোনগুলোতে স্পেশাল চিপ ব্যবহার করে ক্যামেরার প্রসেসিং এর জন্য বা ফটো প্রসেসিং এর জন্য। যেমন এখানে কিন্তু VS1 অ্যান্ড V3 প্লাস চিপ রয়েছে। এর ফলে মূলত আমরা ইমেজ কোয়ালিটি অনেক বেশি বেটার দেখছি। পোস্ট প্রসেসিং এবং প্রি প্রসেসিং এর কাজগুলো কিন্তু এই চিপ দুটো করে থাকে, যার ফলে স্মার্টফোনটা আরো বেটার দিতে পারছে। কয়েকটা ব্যাপার নোটিস করার মতো ছিল। লেন্স সুইচিং এর ব্যাপারটা, এই স্মার্টফোনের লেন্স সুইচিং কিন্তু খুবই মারাত্মক করছে। ইভেন এখন আমরা জানি আইফোন অনেক বেটার রেজাল্ট দেয়। ওদের লেন্স সুইচিংটা আসলে যখন আপনি ভিডিও করছেন, লেন্স সুইচিংটা এত সুন্দরভাবে করে বোঝাই যায় না যে লেন্স সুইচ করছে। ভিভো অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করছে, লাস্ট কয়েকটা জেনারেশন ধরে। এবারে এসে অনেকটা আমি বলবো আইফোনের কাছাকাছি চলে আসছে, প্রায় মানে খুব ভালোভাবে খেয়াল না করলে নোটিস করা যায় না এরকম একটা রেজাল্ট দিতে পারছে। কিন্তু ম্যাক্রোর কথা বলছিলাম, হ্যাঁ এই ডিভাইসটা দিয়ে আপনি বেশ স্পেশাল কিছু ম্যাক্রো তুলতে পারবেন, যেগুলো রেগুলার অন্য ফ্ল্যাগশিপ ডিভাইসের তুলনায় আলাদা হয়, কারণ ওরা সরাসরি ব্যবহার করতেছে ওদের টেলিফটো জিমলেস। এর ফলে আপনি ম্যাক্রোর যে ব্যাকগ্রাউন্ড ব্লার, যেটা আর কি ডেপথ অফ ফিল্ড যেটা ক্রিয়েট করে, এইটা দেখতে আরও বেশি মানে একটু অন্য রকমের লেভেলের মনে হয়। একটু আমরা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা থেকে যে ধরনের ফিল পাই বড় অপটিক্যালের, ওই ধরনের একটা ফিল দিতে পারে আর কি। ব্যাপারটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে। মোটামুটি ভালো লাইট পেলে খুব সুন্দর ম্যাক্রো তোলা সম্ভব এই স্মার্টফোন দিয়ে। ভালো লাগবে আপনাদের এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা খুব সুন্দর ছবি দিতে পারে। ফার্স্ট অফ অল সেলফি লাভারদের জন্য রেডি টাইপ ছবি তো দিচ্ছে, যেখানে আমরা স্ক্রিনটা একটু ব্রাইট করতে দেখি, একটু গ্লো করতে দেখি, কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ ডিটেলও রয়েছে। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও আমরা ব্যাকগ্রাউন্ড ব্লান্ডস, যদি আপনি পোর্ট্রেটে ছবি তুলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেশ ন্যাচারাল একটা ভাইব পাবেন। প্লাস একুরেসির যে ব্যাপারটা এজ ডিটেকশনের, সেই জায়গাটাও কিন্তু অনেক স্মার্টফোনের তুলনায় খুব ভালো করছে। খুবই একুরেট রেজাল্ট দিতে পারছে ভিভোর এই এজ ডিটেকশনের বিষয়টা। এই স্মার্টফোন দিয়ে ওভারঅল প্রত্যেকটা ক্যামেরাতে যখন আপনারা ছবি তুলবেন, নর্মালি ভিভিড মোডে থাকে বাই ডিফল্ট। তো এই মোডটা অনেকেই পছন্দ করে, কালারফুল একটু পপটপ টাইপের, বাট সেটাকে একদম ন্যাচারাল টোন বলা যায় না। কিন্তু যদি কিনা আপনার ন্যাচারাল টোন পছন্দ হয়ে থাকে বা আপনি ন্যাচারাল টোনের ছবি চান, সেক্ষেত্রে এখানে এই যে জাইসের থেকে আপনি জাইস ন্যাচারাল যে মোডটা রয়েছে এই মোডে চলে যাবেন। তখন কিন্তু আপনি একেবারে মানে কালার একুরেট টাইপের যে ছবি, অরিজিনাল মানে আমরা যেটা চোখে দেখতে পাই, ওই টাইপের কালারে আপনি এখানে পাবেন। এবং তখন আপনার কাছে পপটপ বা ভাইব্রেন্ট ওই ব্যাপারটা মনে হবে না, বরং ন্যাচারাল মনে হবে। চাইলে সেভাবে তুলতে পারেন। অনেকেই যারা এখানে একটু মানে ফটোগ্রাফি করেন কিংবা যারা একটু প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান স্মার্টফোন দিয়ে, তাদের বোধহয় এটা বেশি ভালো লাগবে। বাকি রয়েছে ভিডিও। আপনারা 8K 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট 4K 120 FPS অ্যান্ড 4K 60 FPS রেকর্ড করতে পারছেন, এবং সেই জায়গায় খুবই দারুণ ভিডিও দিচ্ছে। ভিভোর ভিডিওতে ইমপ্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে, সেটা দেখলে বোঝা যায়। এবং আমরা এই স্মার্টফোন দিয়ে বেশ কিছু ভিডিও করছিলাম, ইভেন স্লোমোর ভিডিও করেছি, এবং 120 FPS এর যে 4K স্লোমো কোয়ালিটি, এটা আসলে মানে বেশ ভালো লেভেলে খেলতেছে। আমরা এখনও আইফোনের সাথে কম্পেয়ার করে বলবো না, একদম ওরা বিট করে ফেলতেছে। আইফোনের ভিডিও স্টিল আমার কাছে বেটার মনে হয়, কিন্তু ভিভোর এই ডিভাইস অ্যাজ এ অ্যান্ড্রয়েড ফোন খুবই ভালো একটা পর্যায়ে চলে আসছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওতে প্রপার শার্পনেস, ডিটেল আপনারা পাবেন, ডাইনামিক হ্যান্ডেল ভালো, ইভেন যখন কিনা হেভি লাইট চলে আসে সেটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। আপনি হাইলাইট থেকে লো লাইটে নিচ্ছেন, সেই জায়গাগুলো ঠিকভাবে ব্যালেন্স করতে পারছে অন টাইমে। আর স্টেবিলিটির জায়গাটাও কিন্তু একদম সুপার স্মুথ একটা ভিডিও আপনাকে দিচ্ছে। তো ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো করছে ক্যামেরার মতোই। স্টেরিও স্পিকার রয়েছে বোথ সাইড থেকে, আপনারা বেশ ব্যালেন্স একটা সাউন্ড পাবেন, লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ডের ডেপথ আছে ভালোই। 6510 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জার এর বক্সে রয়েছে, আর 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইস। এই জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলবো, এখনকার দিনে 7000 প্লাস হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড, এরকম একটা বিষয়। আর একটু বড় ব্যাটারি থাকলে আমার জন্য ভালো হইতো, এবং আমার মনে হয় খুব সহজে এই স্মার্টফোনের মাঝেও দেওয়া যেত সেটা, যতটুকু থিকনেস আছে। বাট সেটা দেয়নি ভিভো, দিলে আর কি ভালো হইতো। এই ফোনটা একদিন আপনারা চালাতে পারবেন, 7 ঘন্টার মতো এসএটি পাওয়া যাচ্ছে। তবে একেবারে হেভি ইউজ করলে এবং ক্যামেরা দীর্ঘক্ষণ অন করে রাখলে ফোনটা তখন মোটামুটি ভালোই হিট জেনারেট করে, এবং ব্যাটারিও তখন বেশি বার্ন করে। গেমিংয়ের ক্ষেত্রেও আমরা দেখলাম মোটামুটি যখন একটু বেশি হিট জেনারেট করছে, তখন ব্যাটারি বার্ন একটু তুলনামূলক বেশি করে, যেটা গেনশন ইম্প্যাক্ট আমরা পেয়েছি। এবং সেভাবে ব্যবহার করলে আর কি, একটু হেভি যদি ওইভাবে ব্যবহার করেন, তখন 7 ঘন্টার একটু নিচে আপনারা এসএটি পেতে পারেন এরকম। নেটওয়ার্ক রিসিপশন ভালো, সে সমস্ত জায়গায় কোনো প্রবলেম পাওয়া যায়নি।
সো ফার এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস। আপনারা অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস যদি ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান, এটা যে প্রাইস পয়েন্টে আসছে এই দাম দিতে বলা হয়নি, 1,49,999 টাকা। তাতে ক্যামেরার ফোন হিসাবে এটা খুব মানে একেবারে টপেই আছে। তবে দামটা আমার কাছে বেশি লাগছে। বরং এই স্মার্টফোনটার 12 জিবি ভ্যারিয়েন্ট হয়েও যদি কমে পাওয়া যেত সেটা অনেকের জন্য কাজে লাগতো, কারণ সবার এই 16 জিবি র্যাম হয়তোবা প্রয়োজনও হবে না, কিন্তু দাম কম হলে আরও সুবিধা হতো অনেকেরই। 256, 12 জিবি এরকম যদি থাকতো তাহলে ওইটা বাংলাদেশের জন্য বোধহয় আরও বেশি পারফেক্ট হতো। আইদার এই ভ্যারিয়েন্টের দামে আরও কিছুটা কম থাকা উচিত ছিল। এরপরে যারা ওই লেন্স কিট সহ কিনবেন, ওইটা কিনতে গেলে কিন্তু আপনাকে আরও এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে, এবং ওইটার দাম রয়েছে 28,999 টাকা। এক সেট লেন্স, তারপর একটা হ্যান্ডহেল্ড সেট, এগুলো সহ আর কি। এখন প্রো লেভেলের ফটোগ্রাফার যারা রয়েছেন, বার্ড ফটোগ্রাফি করবেন বা টেলিফটো ফটোগ্রাফি করতে চান, তো তাদের ক্ষেত্রে এই এক্সট্রা টাকাটা খরচ করলে একটা বাড়তি বেনিফিশিয়াল আপনারা পাবেন, এবং ওইটা দিয়ে কী ধরনের ইন্টারেস্টিং ছবি তোলা যায় সেটা তো আপনারা দেখছিলেনই। ভিডিও শুরুতে বলছিলাম যারা এই ডিভাইসটা কিনবেন অফিসিয়ালি তাদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা রয়েছে। ফার্স্ট অফ অল, প্রি অর্ডার শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে, চলবে 12 ডিসেম্বর পর্যন্ত, এবং 13 ডিসেম্বর থেকে সেল শুরু হচ্ছে। এবং এই প্রি অর্ডারের মধ্যে যদি আপনি স্মার্টফোনটা প্রিবুক করেন বা কিনেন, তখন আপনারা স্পেশালি ভিভোর TWS পেয়ে যাচ্ছেন এর সাথে, সেই সাথে রিয়ার গ্লাস প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন লাইফ টাইম। সো যদি এই ফোনটা কেনার চিন্তা ভাবনা থাকে, আপনি অবশ্যই প্রি অর্ডার করতে পারেন। আমি আবারও বলবো, ক্যামেরা ফোন হিসেবে ভিভো পুরো ফাটাই ফেলছে। আমরা সোশ্যাল মিডিয়াতে যতবারই এই স্মার্টফোন দিয়ে তোলা ছবি প্লাস অন্য স্মার্টফোনের সাথে তোলা ছবি, ভিভোর লাস্ট জেনারেশনের কয়েকটা যতবারই আপনাদের জন্য দিয়েছি, আপনারা সবসময় ভোট দিয়ে উইনার করে দিয়েছেন ভিভোর এই ডিভাইস। তার মানে মোস্টলি পিপল এখন এই ভিভোর বর্তমান সময়ের যে ক্যামেরা ডিভাইসগুলো আসছে আর কি, মানে এক্স সিরিজের, সেগুলোকে পছন্দ করছে অনেকটা বেশি, এবং ভিভো মানে মেইনলি ক্যামেরার দিকে ফোকাস দিচ্ছে, বোঝাই যাচ্ছে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।